বাংলাদেশের রাজনীতিতে এমন একজনের প্রত্যাবর্তন ঘটল, যার একটা ভাষণই হয়তো পুরো দেশের ভবিষ্যৎটাকেই বদলে দিতে পারে। তো চলুন, এই মুহূর্তটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। আমার প্রিয় বাংলাদেশের জন্য আমার একটি পরিকল্পনা আছে। এই একটা বাক্য, এটা শুধু একজন রাজনৈতিক নেতার নাটকীয় প্রত্যাবর্তনের ঘোষণা না, এটা একটা পুরো দেশের জন্য বড়সড় পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে। তারেক রহমানের ফিরে আসার আসল মানেটা বুঝতে হলে আমাদের প্রথমে দেখতে হবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঠিক কী ধরনের একটা শূন্যতা তৈরি হয়েছে আর তিনি ঠিক কোথায় পা রাখছেন। দেখুন, কয়েক দশক ধরে বাংলাদেশের পলিটিক্স কিন্তু মূলত এই দুটো দলকেই ঘিরেছিল, আওয়ামী লীগ আর বিএনপি। তাদের এই যে প্রতিদ্বন্দ্বিতা, এটা দেশের রাজনীতিতে এক ধরনের স্থিতিশীল, যদিও প্রায় বেশ উত্তপ্ত একটা দ্বিদলীয় ব্যবস্থা তৈরি করে রেখেছিল। কিন্তু বর্তমানে এই চেনা ছবিটা একদম বদলে গেছে। রাজনীতির এই যে দুটো বড় পিলের, দুটোই এখন বেশ নড়বড়ে। আওয়ামী লীগ এখন ক্ষমতার বাইরে, আর বিএনপির দীর্ঘদিনের নেত্রী খালেদা জিয়া অসুস্থতার কারণে বলতে গেলে রাজনীতির মাঠ থেকে অনেকটাই দূরে। ফলে দেশের রাজনীতিতে বিশাল একটা শূন্যস্থান তৈরি হয়েছে। আর এই ফাঁকা জায়গাটা পূরণ করতে মাঠে নেমেছে একটা জনপ্রিয় ছাত্র আন্দোলন। তাদের দাবিগুলোর পেছনে ব্যাপক জনসমর্থন থাকলেও কোনো কেন্দ্রীয় নেতৃত্ব না থাকায় পুরো আন্দোলনটা কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়েছে। আর এটা নির্বাচনের ঠিক আগে দেশকে আরও অস্থিতিশীল করে তুলেছে। রাজনীতির এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন এক খুব পরিচিত মুখ, তারেক রহমান। তার এই ফিরে আসাকে অনেকে বলছেন যেন কোনো নায়ক মঞ্চে প্রবেশ করছে। অনেকেই মনে করছেন তার এই প্রত্যাবর্তন কিছুটা দুর্বল হয়ে পড়া বিএনপির জন্য একটা নতুন প্রাণের সঞ্চার করতে পারে। একদিকে বিশৃঙ্খল ছাত্র আন্দোলন, আর তার বিপরীতে তিনি নিজেকে একজন অভিজ্ঞ এবং রাষ্ট্রনায়কের মতো বিকল্প হিসেবে তুলে ধরছেন, যা হয়তো দলকে নতুন করে গুছিয়ে তুলতে সাহায্য করবে। তবে তারেক রহমান কিন্তু শুধু দেশে ফিরেছেন তা নয়, তিনি সাথে করে নিয়ে এসেছেন একটা খুব শক্তিশালী আর বেশ গোছানো একটা বার্তা। তার বার্তার মূল কথাটাই হলো, আমার একটি পরিকল্পনা আছে। এটা শুনলেই কিন্তু মার্টিন লুথার কিং জুনিয়রের সেই বিখ্যাত ভাষণ আমার একটি স্বপ্ন আছে এর কথা মনে পড়ে যায়। এই সাদৃশ্যটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এর মাধ্যমে তিনি নিজেকে শুধু একজন রাজনীতিবিদ হিসেবে নয়, বরং একটা নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হিসেবে তুলে ধরতে চাইছেন। তার পরিকল্পনার প্রতিশ্রুতিগুলো যদি আমরা দেখি, তাহলে স্পষ্ট বোঝা যায় যে তিনি সমাজের সব স্তরের মানুষকে এক করতে চাইছেন। সংখ্যালঘু সম্প্রদায়, দেশের তরুণ সমাজ এবং সরকারের সমালোচক, সবাইকে তিনি তার ছায়াতলে আনার চেষ্টা করছেন। এই প্রতিশ্রুতিগুলোর শুনতে তো খুবই আশাব্যঞ্জক, তাই না? কিন্তু এখানে তার ফিরে আসার মূল দ্বন্দ্বটা লুকিয়ে আছে। তার এই যে সবাইকে নিয়ে চলার বার্তা, সেটার সাথে কি তার দলের অতীত ইতিহাস মেলে? বিভিন্ন সূত্র কিন্তু আমাদের সেই ইতিহাসটাকে একটু খতিয়ে দেখতে বলছে। তাহলে আসল প্রশ্নটা কিন্তু এটাই, একজন ব্যক্তির দেওয়া প্রতিশ্রুতি কি একটা দলের কয়েক দশকের ইতিহাসকে ছাপিয়ে যেতে পারে? এই প্রশ্নটাই এখন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক আর প্রতিবেশী দেশগুলোকে ভাবিয়ে তুলেছে। এখানেই মূল সমস্যাটা। তারেক রহমানের কথাগুলো যতটা অন্তর্ভুক্তমূলক শোনাচ্ছে, তার দলের অতীত ইতিহাস কিন্তু অনেকটাই ভিন্ন কথা বলে। যেমন অতীতে তাদের বিরুদ্ধে ইসলামপন্থী দলগুলোর সাথে জোট গড়ার বা ভারতবিরোধী অবস্থান নেওয়ার মতো অভিযোগ আছে, যা তার এখনকার বার্তার সাথে ঠিক মেলেন। সব মিলিয়ে বাংলাদেশ এখন একটা খুব জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। সামনে দুটো সম্পূর্ণ ভিন্ন রাস্তা, দুটো ভিন্ন ভবিষ্যৎ অপেক্ষা করছে। তাহলে বাংলাদেশের সামনে পথ খোলা আছে দুটো। একদিকে আছে তারেক রহমানের দেয়া ঐক্য, অন্তর্ভুক্তি আর উন্নতির প্রতিশ্রুতি, আর অন্যদিকে আছে তার দলের একটা জটিল আর বিতর্কিত রাজনৈতিক ইতিহাস, যা সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার দিকে ইঙ্গিত করে। শেষ পর্যন্ত প্রশ্ন কিন্তু একটাই, বাংলাদেশ কি একটা নতুন ভোরের দিকে এগোচ্ছে, নাকি পুরনো ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটতে চলেছে? এই একটা প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করছে শুধু বাংলাদেশের নয়, বরং পুরো অঞ্চলের ভবিষ্যৎ স্থিতিশীলতা।